কেমিস্ট্রি সাজেশন নিয়ে যদি কথা বলি আমি, যদিও সাজেশন দেওয়াটা উচিত না। কেন উচিত না? ধরে নাও আমি সাজেশন দিলাম হচ্ছে চ্যাপ্টার 6 থেকে একটা মাস্ট বি আসবে, তো তুমি কি করবা? ওই চ্যাপ্টার 6 পড়বা। চ্যাপ্টার 6-এর যে মেইন যে টপিকগুলো, ওই টপিকগুলো তুমি পড়বা, পড়ে পরীক্ষার ভিতরে আনসারও করে দিয়ে আসতে পারবা। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন তুমি চ্যাপ্টার 6 পড়তেছো বাট বাকি চ্যাপ্টারগুলো স্কিপ করতেছো, বা সাজেশনের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো পড়তেছো এবং বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি স্কিপ করে যাচ্ছ। এখন লেখাপড়া তো তোমার এসএসসি পর্যন্তই শেষ হয়ে যাবে না। যখন তুমি কলেজে যাবা, অ্যাডমিশন দিবা, সায়েন্সে ভর্তি হবা, তখন দেখবা যে ওই যে বেসিকগুলো তুমি অলরেডি স্কিপ করে গেছো, ওই যে সাজেশন দেখে দেখে কোনো রকম এসএসসি পাস করার জন্য পড়ছো। তাহলে যে বেসিকগুলো তুমি এসএসসি লেভেলে যে বাদ দিয়ে গেছো, তো ওগুলো কলেজে যে ভেজাল করবে তোমাকে, ইভেন অ্যাডমিশনের সময় তুমি প্যারা খাইবা। তো যার কারণে সাজেশন জিনিসটা আমার মনে হয় যে যারা ভালো করতে চাও, ইভেন ফিউচারে যদি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে কোনো জিনিস বাদ দিয়ে না পড়ে সবগুলো চেষ্টা করো একটু একটু করে ধরার। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো ধরবাই, কিন্তু যেগুলো লেস ইম্পর্টেন্ট বা তেমন একটা পরীক্ষার ভিতরে আসতেছে না, তো সেগুলো কি করবা, একটু একটু করে পড়ে রাখো, জাস্ট বেসিকটা জেনে রাখো, ওইটা থেকে প্র্যাকটিস করার দরকার নেই। কেমিস্ট্রির সাজেশন বলতে আমরা যে চ্যাপ্টারগুলো পড়লে ইজিলি 5টা সিকিউ দিতে পারবো, সেই চ্যাপ্টারগুলো আমি একটু দেখাই দিতেছি। পরীক্ষাতে 8টা সিকিউ থাকবে, 8টা সিকিউ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। এখানে আমি বলবো না যে ফুল সাজেশন আছে, এখানে যদি তুমি এই সাজেশনটা দেখো তাহলে দেখবা যে 5টা সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারতেছো। ইভেন এমসিকিউ সাজেশন এই জিনিসটা একটু আলাদা হয়, কারণ এমসিকিউর জন্য সব কিছু পড়তে হয়। বোর্ড ভিত্তিক সাজেশন আমি দিচ্ছি না। যারা যশোর বোর্ডে আসো, ঢাকা বোর্ডে আসো বা চিটাগং বোর্ডে আসো, যে বোর্ডেই থাকো না কেন, এই সাজেশনটা আমার মনে হয় যে সবার জন্যই উপকারে আসবে। তো প্রথমে কেমিস্ট্রির চ্যাপ্টার 1 আসে, তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে হচ্ছে গিয়ে 10। আচ্ছা, এই পর্যন্ত আমি একটু আগে আলোচনা করে নিই। আসলে আমি অধ্যায়ভিত্তিক সাজেশনটা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে, আমার মনে হয় যে চ্যাপ্টার 1 এবং 2 থেকে এই দুইটা থেকে আমাদের একটা সিকিউ হবে। তারপরে হচ্ছে 3, 4, 5, এগুলো আসলে কম্বাইন্ড চ্যাপ্টার। অনেক সময় এরকম হয় যে চ্যাপ্টার 3 থেকে দিতেছে নাকি 4 থেকে দিতেছে নাকি 5 থেকে দিতেছে, এই জিনিসটা ধরাই মুশকিল হয়ে যায়। তো যার কারণে 3, 4, 5টা এটা আমি মিক্স আপ করছি। এখান থেকে মিনিমাম হলেও 2টা সিকিউ আমরা পাবো। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে একটা, এখান থেকে হচ্ছে 2টা পেলাম। 6 থেকে আসলে আলাদা করে সিকিউ হয়। আচ্ছা, 6 থেকে আমি একটু পরে বলি। এখানে 7, 8 থেকে একটা সিকিউ পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে এখানে যদি আমি 9, 10-এর কথা বলি, 9, 10 থেকে মিলায়ে একটা সিকিউ পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে 11, 12। এই 11, 12 যদি কথা বলি, অনেকে কী করে, এই 11, 12টা বাদ দিয়ে দেয়। বাট আনফর্চুনেটলি তোমাদের এই 11, 12 থেকে মিনিমাম হলেও 2টা সিকিউ হবেই। জিনিসটা দেখো, এখানে 2টা সিকিউ, এখানে একটা সিকিউ, এখানে একটা, এখানে 2টা আর ওখানে একটা, তাহলে কয়টা হলো? টোটাল 7টা হলো। এখন প্রশ্ন আসে, ভাইয়া কোশ্চেন তো হবে আমাদের 8টা, তাহলে এই 8 নাম্বার কোশ্চেনটা কোত্থেকে হবে? ওই যে আমি চ্যাপ্টার 6 বাদ দিয়ে গেছি, এইখান থেকে একটা সিকিউ হওয়ার চান্সেস খুবই বেশি, খুবই বেশি। এটা প্রতিবারই হয়, বিশেষ করে ঢাকা বোর্ডে এই 6 অধ্যায় থেকে ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করে সবসময়। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি কোনো চ্যাপ্টার বাদ দিয়ে দিইনি, সবগুলো চ্যাপ্টার থেকেই কোশ্চেন হয়। তবে জিনিসটা এরকম যে তুমি ধরে নাও একটু ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট, খুব বেশি পড়তে চাও না, তো সেক্ষেত্রে তুমি, আমার সাজেশন হবে 3, 4, 5 এবং 6 এই 3টা চ্যাপ্টার পড়ে যাও, অন্তত টাইনা টুইনা পাস করতে পারবা, যারা পাস করতে চাইতেছো আর কি। 11, 12 তো জিনিসটা তোমাদের কাছে খুব হার্ড মনে হবে। 12 জিনিসটা ইজি হলেও 11টা তোমাদের কাছে হার্ড মনে হবে। এই 11টা যদি হার্ড মনে হয়, তাহলে আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে 3, 4, 5 এবং 6, এই 3টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে যাও, দেখবা যে তোমরা ইজিলি পাস করে যাচ্ছ। এটা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, যাদের কোনো আশা ভরসা কিছুই নাই পাস করার, তাদের জন্য বলতেছি আমি। আর যদি তুমি ভালো স্টুডেন্ট হও, অলরেডি বলছি, ভালো স্টুডেন্ট হলে এই সাজেশন তোমার দেখাই লাগবে না। এই সাজেশন এর বাহিরে তুমি পড়বা, কারণ
ভবিষ্যতে ফিউচারে তোমার সব ধরনের বেসিকই এখান থেকে লাগবে। তাহলে এখন আসি যে কোনগুলো আগে পড়া উচিত। কারণ একটা জিনিস কি, তুমি যদি সম্পূর্ণ বই পড়ো সেটা একটা করতে পারো, বাট পরীক্ষার ভিতরে ভালো করার জন্য সম্পূর্ণ বইটা না পড়লেও চলে। কিছু কিছু স্মার্ট ওয়ার্ক দ্বারা আমরা এই সিলেবাসটাকে খুব শর্ট করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে এখানে আমি বলছি যে 3, 4, 5 থেকে 2টা সিকিউ হবে। তাহলে তুমি কি করবা, যেহেতু 3, 4, 5 তুলনামূলক ইজি একটা চ্যাপ্টার, একটা না ইজি 3টা চ্যাপ্টার, তো তুমি কি করবা, এই 3টা চ্যাপ্টার আগেই শুরু করে দিবা। যখন তুমি রিভিশন করবা এই 3টা চ্যাপ্টার একটু সুন্দর করে রিভিশন করে যাবা, তাহলে দেখা যাচ্ছে তুমি 2টা সিকিউ ইজিলি দিতে পারতেছো। তারপর কী করবা, 6 নাম্বারটা করবা। তাহলে এই যে আমি একটা সিকোয়েন্স বললাম 3, 4, 5, 6, এই 4টা যদি তুমি সুন্দর করে প্রথম দিকে রিভিশন করে ফেলো, তাহলে 3টা সিকিউ এখান থেকেই চলে যাচ্ছে। আর 7, 8 থেকে খুব বেশি একটা হার্ড টপিক আছে এরকম না, 7, 8টা তুমি করতে পারবা যদি তুমি মানে একদম ব্যাকবেঞ্চার না হও, তাহলে তুমি 7, 8টা ইজিলি করতে পারবা। তাহলে এইখান থেকে একটা সিকিউ করার চেষ্টা করবা। 1, 2 ইজি চ্যাপ্টার, ওইখান থেকে একটা সিকিউ করতে পারবা। 9, 10 এটাও তুলনামূলক ইজি। তাহলে কঠিন কোনটা? কঠিন জাস্ট 11। আচ্ছা 11টাও কঠিন না, এটা জৈবযজ্ঞটা খুবই ইজি যদি তোমরা বুঝা পড়তে পারো। 12 অধ্যায় থেকে জাস্ট 2টা থেকে 3টা টপিক আছে, ওইটা করলেই এনাফ। তো 12 অধ্যায়টা তুমি হিসাবে রাখতে পারো। এখন এই সাজেশন এরকম না যে আমি বলে দিলাম এই 3, 4, 5, 6 পড়ো, তুমি সেটাই করলা, এরকম না। তোমার কাছে যেটা ইজি মনে হইতেছে তুমি সেটা পড়ো। আমি সিকিউ যে সিকোয়েন্সটা হয়, সৃজনশীলের যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা বলে দিছি। বাকি কাজ হচ্ছে তোমাদের, যে তুমি কোন কোন চ্যাপ্টার ধরবা। কেউ বলবে যে ভাই আমি 11-12 ধরবই না, তাহলে আমি বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে উপরের থেকে পড়। 11-12 যদি ভয় পাস তাহলে উপরের দিকে পড়তে হবে, তাই না? জিনিসটা তো এরকমই। আবার কেউ বললো যে না ভাইয়া 1, 2 আসলে 3, 4, 5 3টা চ্যাপ্টার পড়ে 2টা সিকিউ পাবো, এটা আমার পোষাবে না জিনিসটা। বা এখানে 7, 8 একটা 2টা চ্যাপ্টারের জন্য জাস্ট একটা সিকিউ, এটাও পোষাবে না। আমি 11-12ই পড়বো, পড়ো, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আমি জাস্ট সিকোয়েন্সটা বলে দিছি, বাকি কাজ হচ্ছে তোমাদের। এখন আসি টপিকের ক্ষেত্রে, যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো আমি পড়বো। যেমন অলরেডি আমি 1 অধ্যায় এবং 2 অধ্যায় থেকে বলছি। এখানে হচ্ছে তোমার পরীক্ষাগারে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে চ্যাপ্টার 1 থেকে। সাংকেতিক চিহ্ন, ওই যে লাস্টের যে পেজটা আছে, একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা আমরা যদি পড়তে পারি তাহলে এনাফ। আর ওই চ্যাপ্টার 2 থেকে ব্যাপন হারের ক্রম, এর 2টা গ্যাস দেওয়া থাকবে। এই 2টা গ্যাসের কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার কম, এই জিনিসটা আসে। তো ওইটাও খুব ইজিলি করতে পারবো। মনে হয় যে হাফ পেজের ভিতরেই আমি এটার অ্যান্সার কমপ্লিট করে দিতে পারি। তো যার কারণে ব্যাপন হারের ক্রমটা পড়ে ফেলবো। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু বা পদার্থের যে 3 অবস্থা, এই পদার্থের 3 অবস্থার গ্রাফটা একটু পড়ে যাব, মানে বক্ররেখার যে গ্রাফটা, এই গ্রাফটা একটু পড়ে যাব। চ্যাপ্টার 2তে আমি ওই গ্রাফের কথাটা লিখলাম না, তোমরা মনে রাখো। চ্যাপ্টার 3 এইটা একটু বিস্তারিত চ্যাপ্টার। আমার মনে হয় যে তুমি কেমিস্ট্রিতে যখন প্রবেশ করবা তখন চ্যাপ্টার 3 এসে হাই বলবে তোমাকে। চ্যাপ্টার 3 থেকে আসলে কেমিস্ট্রিতে প্রবেশ, আর বাকি চ্যাপ্টার 1 এগুলো দুধ ছিল। আচ্ছা চ্যাপ্টার 3 থেকে যদি আমি বলি, এখান থেকে তোমাকে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, এটা পড়তে হবে তোমাকে। এখান থেকে কৌণিক ভরবেগ থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এখান থেকে mvr = NH/2π, এটা আমরা জানি, NH/2π। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে ইলেকট্রনের বেগ আসতে পারে, আবার কৌণিক ভরবেগটাও আসতে পারে। তাহলে কোশ্চেনটা যদি 2 রকমের হয়, তাহলে আমার মনে হয় যে একই সূত্র দিয়ে আমরা দুইটাই সলভ করতে পারি। তাহলে এই কৌণিক ভরবেগ জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, এই জিনিসটা তোমরা যদি বলো যে ভাইয়া এই 2টা জিনিস আমি একটু বাদ দিয়ে পড়বো, কারণ বাংলা কথা তো রিডিং পড়তে ভাল লাগে না আসলে, তাহলে আমি বলবো যে সবচেয়ে বড় বোকামি হবে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটা বাদ দেওয়াটা। কেন? কারণ তুমি যখন কলেজে উঠলে দেখবা যে এই রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল তোমার পিছনে ছাড়তেছে না। ইভেন যদি তুমি বিএসসিতে যাও, অনার্সে, এক কথায় অনার্সে যদি যাও, দেখবা যে কেমিস্ট্রি হোক, ম্যাথমেটিক্স হোক বা ফিজিক্সে হোক, যদি এই 3টার যে কোনো একটা ডিপার্টমেন্টে যদি তুমি ভর্তি হও, তখনও দেখবা যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল তোমার পিছে ছাড়তেছে না। তাহলে লাইফে যদি একটা জিনিস পিছে না ছাড়ে, তাহলে আমাদের উচিত ওই জিনিসটা একটু ভালো করে পড়ে রাখা। ইভেন তোমাদের এসএসসিতেও কিন্তু এটা আসার সম্ভাবনা 99% রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে। তারপরে আসি হচ্ছে এখান থেকে আর কি পড়বো চ্যাপ্টার 3 থেকে।
এখান থেকে আমরা পড়তে পারি হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাকে। এই আপেক্ষিক আণবিক ভর থেকে দুই ধরনের কোশ্চেন হয়, একটা ডিরেক্টলি বইলা দেয় আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো, আরেকটা তোমাকে একটু ঘুরায় বেচায় বলে যে মৌলটি শনাক্ত করো। তো মৌলটি যদি শনাক্ত করতে বলে সেক্ষেত্রেও আমাকে এই আপেক্ষিক আণবিক ভরটাই নির্ণয় করতে হয়। এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে বিকিরিত শক্তি। বিকিরিত শক্তির মান নির্ণয়টা যদি আমরা পড়ে ফেলি, তারপরেরটা পড়তে হবে সেটা হচ্ছে ওই যে আপেক্ষিক আণবিক ভর যেটা বললাম, এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটাও আমাকে একটু পড়ে রাখতে হবে। আর পরের যে টপিকটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে আইসোটোপের শতকরার পরিমাপ। আইসোটোপের শতকরার যে হিসাবটা, এই জিনিসটাকেও আমাকে পড়ে রাখতে হবে। কৌণিক ভরবেগ, তারপরে হচ্ছে রাদারফোর্ড বোর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, বিকিরিত শক্তি এবং আইসোটোপের শতকরা হিসাব। আপাতত চ্যাপ্টার 3 থেকে এই কয়টা পড়লেই এনাফ তোমাদের গ এবং ঘ নাম্বারের জন্য। তারপরে সে হচ্ছে চ্যাপ্টার 4 থেকে যদি আমি একটু আলোচনা করতে চাই, তাহলে চ্যাপ্টার 4 থেকে আচ্ছা, এটা পর্যায় সারণীর চ্যাপ্টার, যেহেতু তোমাকে অবশ্যই 1 থেকে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস কমপ্লিটলি জানতে হবে। আউটবাউ নীতিতে কিছু কিছু ব্যতিক্রম আছে ইলেকট্রন বিন্যাসের, দেখবা যে তারা নর্মাল যে নিয়মটা, এই নর্মাল নিয়মের বাইরে যাইতেছে। তো ওই নিয়মগুলো কিন্তু খ নাম্বারের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ইভেন গ নাম্বারের জন্য। তো এইখান থেকে আমরা কী কী পড়বো? ইলেকট্রন বিন্যাস, এটা কি লিখবো? আচ্ছা, লিখে দিই। ইলেকট্রন বিন্যাস তো কমপ্লিটলি পড়তেই হবে, এইটা আসলে ফরজ কাজ বলতে পারো। ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিটলি শিখবা ব্যতিক্রম সহ। তারপরে আসে হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। মৌলের অবস্থান নির্ণয় বলতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তাহলে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়টা শিখে ফেলবো। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু ব্রেক নেই। চ্যাপ্টার 4 থেকে ইলেকট্রন বিন্যাস এবং মৌলের অবস্থান নির্ণয় যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ধাতব ধর্মটা পড়ে ফেলবো। মেটার এই ধাতব ধর্মটা, এখানে আসলে ধাতব ধর্মটা একা না, এখানে আরও বেশ কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো আছে মৌলের, তড়িৎ ঋণাত্মকতা হতে পারে সেটা, আবার পারমাণবিক আকার হতে পারে, পারমাণবিক ব্যাসার্ধ হতে পারে, তারপরে হচ্ছে তোমার কি আয়নীকরণ শক্তি হতে পারে, ইলেকট্রন আসক্তি হতে পারে। আমি 5টা জিনিস বলতেছি, একটু মাথায় রাখবেন। ধাতব ধর্ম, পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। এই 5টা জিনিসটা সব একইভাবেই যায়, একই দিক দিয়েই যায়। তাই আমরা এই 5টা জিনিস একটু কম্বাইন করে পড়ে ফেলবো। আমি লিখছি না, অনেক বড় হয়ে যাবে জিনিসটা, একটু মনে রাখবা তোমরা। এগুলোর ক্রমবিশ্লেষণ বলতে ওই 2-1টা মৌল দিয়ে দিবে তোমাকে, 3টা বা 4টা মৌল দিয়ে দিবে, দিয়ে বলবে যে কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, বা কার আয়নীকরণ শক্তির মান বেশি, বা কার ইলেকট্রন শক্তির মান বেশি। এরকম কোশ্চেন হয়ে থাকে তোমার ওই টপিকটা থেকে। তো ওই টপিকটা একটু ক্লিয়ার করে ফেলবো। এরপরে আমার মনে হয় না যে চ্যাপ্টার 4 থেকে আর কোনো কিছু পড়ার আছে। ওই 5টা জিনিস যদি তুমি পড়ে ফেলো, আর মৌলের অবস্থান জিনিসটা যদি তুমি পড়ে ফেলো, তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তারপর চ্যাপ্টার 5 থেকে আসি। চ্যাপ্টার 5 এটা সম্ভবত কেমিক্যাল বন্ডিংয়ের যে চ্যাপ্টারটা। আচ্ছা, চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন। আচ্ছা, রাসায়নিক বন্ধন থেকে তোমাকে মাস্ট বি যেটা জানতেই হবে সেটা হচ্ছে 3টা রাসায়নিক বন্ধন আছে। এই 3টা রাসায়নিক বন্ধন কী কী ছিল জানো? আয়নিক বন্ধন, ধাতব বন্ধন এবং সমযোজী বন্ধন। এই 3টা বন্ধনটা খুব ভালো করে পড়ে যাবেন। বিক্রিয়া দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কি আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন, এটা ব্যাখ্যা করো। বা এইভাবেও বলতে পারে যে এটি একটি সমযোজী বন্ধন, কীভাবে সমযোজী বন্ধন হলো ব্যাখ্যা করো। এখান থেকে ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, যে ডায়াগ্রাম ধরে নাও যে কোনো একটা গ্যাস হতে পারে নাইট্রোজেন ডাইঅক্সাইড, বলবে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডায়াগ্রাম, আবার বলবে যে কার্বন ডাইঅক্সাইডের ডায়াগ্রাম। তাহলে ডায়াগ্রাম জিনিসটা আমরা ক্লিয়ার করে রাখবো। 3টা রাসায়নিক বন্ধন ওটা ক্লিয়ার রাখবো। আরেকটা আছে, সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়তা, অর্থাৎ পোলারিটি। এই পোলারিটি জিনিসটা একটু ক্লিয়ার করে রাখবো এই চ্যাপ্টার থেকে। পানিতে দ্রবণীয়তা, এটা তোমার লাগবেই লাগবে। যে এই ধরে নাও এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, PCl5 আছে। এখন তোমাকে কোশ্চেন করে বসবে যে এইটা কি পানিতে দ্রবণীয়? তখন তোমাকে দেখতে হবে যে আয়নিক যৌগ কোন ব্যাটা আছে, এই আয়নিক যৌগ যেটাই হবে সেটাই পানিতে দ্রবণীয় হয়ে যাবে। তারপরে আসি হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, স্ফুটনাঙ্ক জিনিসটা আমি একটু বাদ দিয়ে দিলাম, গলনাঙ্ক জিনিসটা মাথায় রাখতেই হবে।
যে গলনাঙ্ক কার বেশি এবং কার কম, এই জিনিসটা কিন্তু আরে কি লিখতেছি আমি, তাহলে চ্যাপ্টার 5 থেকে কী কী টপিক বললাম, 3টা রাসায়নিক বন্ধন, তারপরে হচ্ছে ডায়াগ্রাম, এগুলোর যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা যে এগুলোরই হতে হবে তা কিন্তু না, ডায়াগ্রামটা আমরা যে কোনো ডায়াগ্রাম কীভাবে করতে হয় সেইটা শিখে যাব। আমি এখানে জাস্ট উদাহরণটা আনার জন্য এগুলো লিখছি। তারপরে হচ্ছে পোলারিটি বা পানিতে দ্রবণীয় হবে কি হবে না, তারপরে আসে হচ্ছে গলনাঙ্ক, 2টা বা 3টা মৌল দিয়ে দিবে, 2-3টা মৌল দিয়ে বলবে যে কার গলনাঙ্ক বেশি এবং কার গলনাঙ্ক কম, এই 2টা জিনিস দিয়ে দিবে। আরেকটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে, সেটা হচ্ছে অষ্টক নিয়ম পালন করে কি করে না, বা ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম, যদিও এই ইলেকট্রন বিন্যাসটা চ্যাপ্টার 4 থেকে, কিন্তু একটু আগে আমি বইলা দিছি যে এই চ্যাপ্টার 4, 5 এবং 3 এই 3টা চ্যাপ্টার কম্বাইন হয়। তারপরে বিদ্যুৎ পরিবাহিতার কৌশল, এই জিনিসটা আমি লিখতেছি না, তোমরা একটু মাথায় রাখবা চ্যাপ্টার 5 থেকে। ক্লাস গঠনটা আমি দিচ্ছি না, ক্লাস গঠনটা তোমাদের ঢাকা বোর্ডের জন্য খুব বেশি যে একটা ইম্পর্টেন্ট তা কিন্তু না। এই ছিল হচ্ছে তোমার চ্যাপ্টার 5 থেকে। চ্যাপ্টার 6 থেকে কেন জানি এই চ্যাপ্টার 6টাকে পোলাপান কঠিন মনে করে আল্লাহ জানে। যারা কঠিন মনে করো, ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ওই যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, যে একটু বেসিকটা দেখো ধৈর্য সহকারে, দেখবা যে চ্যাপ্টার 6 খুবই ইজি হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে তোমাকে জানতে হবে অণুর ভর নির্ণয়, অণুর সংখ্যা, ভর, টর ইত্যাদি যাবতীয় যা আছে, এই 3টা জিনিস নির্ণয় করতে পারতে হবে তোমাকে। কী কী? অণুর সংখ্যা নির্ণয়, মোল সংখ্যা নির্ণয় এবং ভর সংখ্যা নির্ণয়। এই 3টা জিনিসই কিন্তু তোমাদের খ নাম্বারে দিয়ে দেয় মাঝে মাঝে, ইভেন গ নাম্বারেও দিয়ে দেয়। তারপরে আসে হচ্ছে শতকরা সংযুতি, তোমাকে পারতেই হবে এটা, শতকরা সংযুতি। তারপরে পারতে হবে স্থূল সংকেত, তারপরে পারতে হবে হচ্ছে আণবিক সংকেত, তারপরে পারতে হবে হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা, ঘনমাত্রাটা আমার আগেই দেওয়া উচিত ছিল, আমি এখন দিচ্ছি। তারপরে তোমাকে পারতে হবে হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনুসংখ্যা নির্ণয়, মূল সংখ্যা নির্ণয়, শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, ঘনমাত্রা এবং লিমিটিং বিক্রিয়ক। এই কয়টা টপিক পড়ো চ্যাপ্টার 6 থেকে, আমার মনে হয় না যে চ্যাপ্টার 6 থেকে তোমাকে আটকানো যাবে। তারপর আসে হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে আমরা কি পড়বো? ওই যে মনে আছে রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ পড়াইছিলাম আমি। আচ্ছা, যারা ক্লাস করেন নাই করে নেবেন, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ এই জিনিসটা পড়ে রাখবো। কোনটা কোন রাসায়নিক বিক্রিয়া হইতেছে, তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল, বিক্রিয়া দিয়ে বললো যে এইটি অমুক বিক্রিয়া, বা এটি সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়, বা এটি সংশ্লেষণ বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া দুইটাই। তো এই জিনিসগুলো কি আমাকে কিন্তু জানতে হবে। আবার কোনটি অধঃক্ষেপণ বিক্রিয়া, এটাও জানতে হবে। তারপরে প্রশমন বিক্রিয়া আছে, এটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। প্রশমন বিক্রিয়াটা পড়বো, অধঃক্ষেপণ বিক্রিয়াটা পড়বো, সংযোজন, প্রতিস্থাপন। এক কথায় রাসায়নিক বিক্রিয়ার প্রত্যেকটা প্রকারভেদ আমরা এখান থেকে পড়ে ফেলবো। আচ্ছা, তারপরে আসি হচ্ছে প্রকারভেদ পড়া শেষ, এরপরের কাজটা হবে তোমাকে লা শাতেলিয়ান নীতি। এইটা আমি 5 স্টার রেটিং দিলাম। এই লা শাতেলিয়ান নীতি ছাড়া যদি তুমি তোমার স্টুডেন্ট লাইফ পার করো সায়েন্সে পড়ে, তাদের ইন্টেনশন আছে লা শাতেলিয়ান নীতি না পড়ে পুরো স্টুডেন্ট লাইফ পার করে দিবা। আমি আবারও সতর্ক করছি, ভুলে যাও, লা শাতেলিয়ান নীতি তোমাকে পড়তেই হবে, কারণ এটা কলেজে লাগবে, ইভেন তোমার বিএসসি করতে গেলে সেখানেও লাগবে। এক কথায় লা শাতেলিয়ান নীতি ওই পিছু ছাড়ার বান্ধা, এই লা শাতেলিয়ান নীতি না। তাই এই জিনিসটা খুব কমপ্লিটলি পড়তে হবে। যদি এটা কঠিন মনে করে অনেকে, আমার ভিডিও দেওয়া আছে লা শাতেলিয়ান নীতির উপরে। এই লা শাতেলিয়ান নীতির উপরে যে ভিডিওটা, ফার্স্ট ভিডিও চ্যানেলের, এই ভিডিওটা দেখলে আমার মনে হয় যে তোমাদের লা শাতেলিয়ান নীতিটা খুবই ইজি মনে হবে। আর এই লা শাতেলিয়ান নীতি থেকে তোমাকে 4 মার্কের কোশ্চেন থাকবে, এটা প্রতিবারই থাকে, এবারও থাকার সম্ভাবনা আছে। চ্যাপ্টার 7 থেকে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদটা পড়বো, লা শাতেলিয়ান নীতিটা পড়বো। আর ওই প্রকারভেদ যেটা, ওই প্রকারভেদের ভিতরেই কিন্তু বাকি কোশ্চেনগুলো থাকে। পরে পড়বো হচ্ছে জারণ বিজারণ, এইটা খুবই ইম্পর্টেন্ট। জারণ বিজারণ অনেক সময় এখান থেকে কোশ্চেন দেয় যে এটা কি জারণ বিজারণ যুগপৎ ঘটলে সেটা দেখাও। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে জারণ মান নির্ণয়। তাহলে লা শাতেলিয়ান নীতি, জারণ বিজারণ এবং জারণ মান, এই 3টা জিনিস। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদটা, এখানে অধঃক্ষেপণ থাকতে পারে, দহন থাকতে পারে, প্রতিস্থাপন থাকতে পারে, সংযোজন হতে পারে, সংশ্লেষণ হতে পারে। যে বিক্রিয়ায় থাকুক না কেন আমাদেরকে পারতে হবে। এই 4টা টপিক যদি আমরা চ্যাপ্টার 7 থেকে ক্লিয়ার করতে পারি,
তাহলে আমার মনে হয় যে চ্যাপ্টার 7 থেকে আর কোনো প্রবলেম হবে না। তারপরে হচ্ছে চ্যাপ্টার 8 থেকে কী কী কোশ্চেন আসতে পারে একটু দেখি। চ্যাপ্টার 8 থেকে আমরা প্রথমে পড়বো হচ্ছে বন্ধন শক্তির মান, ডেল্টা এইচের মান যে নির্ণয়। এই ডেল্টা এইচের মান নির্ণয় এটা পড়তেই হবে, ডেল্টা এইচের মান নির্ণয়। আবার ডেল্টা এইচ থেকে বিভিন্ন কোশ্চেন দিয়ে দেয় যে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বা কার্বন বন্ড হাইড্রোজেন এগুলোর মান নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদেরকে ওই ডেল্টা এইচের সূত্র দিয়ে করতে হয়। তো এই জিনিসটা এই টপিকটা একটু মাথায় রাখবেন, এই যে ডেল্টা এইচের মান নির্ণয়। আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কোষ, আচ্ছা কোষ, বাচ্চা কোষ, গেদা কোষ, গেদি কোষ, সব কোষ এখান থেকে পড়তে হবে, গ্যালভানিক বৈদ্যুতিক ইত্যাদি 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 ইত্যাদি। তো এই কোষগুলোর যে গঠন এবং কার্যকারিতা, এই দুইটা জিনিস পড়লেই এনাফ। ভল্টেক সেল হোক, জিনিসটা একই, কিন্তু আমি নাম নিতেছি হচ্ছে অনেক প্রকারের। তো যার কারণে আমি এখানে জাস্ট কোষটা লিখছি। তো ডেল্টা এইচের মান নির্ণয় এবং কোষ, এই দুইটা জিনিস চ্যাপ্টার 8 থেকে আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার 8 এতটুকুই। চ্যাপ্টার 8 থেকে আসলে ওই 7-এর সাথে কম্বাইন হয়, তো যার কারণে চ্যাপ্টার 8 থেকে খুব বেশি কোশ্চেন হয় না। চ্যাপ্টার 8-এর থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে ঘ নাম্বারে এই লাসাতেলিয়ান নীতি, অর্থাৎ চ্যাপ্টার 7-এর লাসাতেলিয়ান নীতিটা দিয়ে দেওয়ার সম্ভাবনা 99%। আচ্ছা, তারপরে আসে হচ্ছে চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9, 10 এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করি। আমি 12টা একটু আলোচনা করে দিই, কারণ যারা একটু ফাঁকিবাজি স্টুডেন্ট তারা একটু 12টাকে বেশি করে। সেটা হচ্ছে এখান থেকে আমরা সাবান, ডিটারজেন্ট, পচা সাবান, হুইল পাউডার, না এগুলোর দরকার নেই, সাবান, ডিটারজেন্ট এগুলো এটা, এবং আরেকটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, টয়লেট ক্লিনারটাও একটু দেখবা, টয়লেট ক্লিনার, এবং লাস্ট টপিক হচ্ছে ভিনেগার। তাহলে চ্যাপ্টার 12 থেকে আমরা যদি এই 4 থেকে 5টা টপিক ক্লিয়ার করে ফেলতে পারি, তাহলে এখান থেকে 4 মার্ক তুমি শিওর পাবা। তাহলে আমার উচিত হবে যে আমরা এই 5টা টপিক একটু দেখে ফেলবো। বিক্রিয়াগুলো অনেকটা একই, আমরা দেখলেই বুঝতে পারবো। তারপরে চ্যাপ্টার 8, 9, 10 এবং 11 নিয়ে কথা বলি। 11 থেকে তোমরা ওই যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যালকেন, এই 3টার প্রস্তুতি শিখে যাবা। আর নামকরণ তো পড়বাই, ওটা ফরজ কাজ। তারপরে আর কি পড়তে পারো, পলিমারকরণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়াটা একটু দেখতে পারো, ওইটা একটু ইম্পর্টেন্ট থাকে। তবে চ্যাপ্টার 11 থেকে আমি আবারও বলতেছি, চ্যাপ্টার 11 থেকে যাদের প্রস্তুতি নাই তারা কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না। এই চ্যাপ্টার 12ও বাদ দিতে পারবে না, ইভেন 8, 9ও বাদ দিতে পারবে না। 9-এ অম্লক্ষারক সমতা থেকে কোশ্চেন হয়, কিন্তু পূর্ণাঙ্গ কোশ্চেন হবে না ওইখান থেকে। ওই প্রশমন বিক্রিয়ার যে ব্যবহারটা দৈনন্দিন জীবনে, ওই জিনিসটা একটু দেখো। আর বিক্রিয়ার ক্ষেত্রে ওই অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াটা একটু দেখো, অ্যাসিড বৃষ্টির যে জিনিসটা। আর গ্রিন হাউস গ্যাস যেটা, এই গ্রিন হাউস গ্যাস কীভাবে পরিবেশের ক্ষতি করতেছে সেই জিনিসটা একটু দেখো। গ্রিন হাউস গ্যাস বলতে হয়েছে সালফার ডাইঅক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ওগুলোর কথা বলতেছে আমি। ওগুলোর ক্ষতিকর প্রভাব অনেক সময় দিয়ে দেয়। আর চ্যাপ্টার 10 থেকে ধাতু নিষ্কাশন, আসলে এই চ্যাপ্টারটা ধাতু কীভাবে আমরা পরিশুদ্ধ করি বা নিষ্কাশন করি এই জিনিসটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে তেল ফেনা ভাসমান প্রক্রিয়া আছে, তারপরে হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়ার মাধ্যমে সেটা পরিষ্কার করে। তো এই ধাতু নিষ্কাশন জিনিসটা আমার মনে হয় যে 1 থেকে 2 ধরনের টপিক আছে। এই 2 ধরনের টপিক মানে সৃজনশীল থাকে, এই 2 ধরনের সৃজনশীল করলেই এনাফ হয়ে যায়। তাহলে আমার মনে হয় যে চ্যাপ্টার 10 থেকে তোমরা আটকাইবা না। এই 2টা জিনিস আমি দিলাম না, কারণ কম্বাইন করে কোশ্চেন হয়, এগুলো আসলে আহামরি কোনো কঠিন টপিক না। তবে চ্যাপ্টার 10 এবং 9 এটা যেহেতু কম্বাইন করে কোশ্চেন হইতেছে, যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো একটু ক্লিয়ার করে যাব। আমি আবার ওই অধ্যায়ভিত্তিক সাজেশনটা একটু দিয়ে দিচ্ছি। দেখো, ধরে নাও কোনো বাচ্চা এই চ্যাপ্টার 11কে বাদ দিয়ে দিছে, তার জীবন থেকে ইতি টেনে দিয়েছে। তো চ্যাপ্টার 11 যদি বাদ দিয়ে দেয় কেউ, চ্যাপ্টার 12টা পড়তেই হবে, কারণ এখানে 4 থেকে 6 মার্ক আসবেই। একটা কোশ্চেন চলে আসতে পারে, যদিও এটা চান্স খুবই কম। তারপর 9, 10 একটা সিকিউ। এখন দেখেন এখান থেকে এটা 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 এই কয়টা জিনিস পড়লে কিন্তু আমরা 5টা সিকিউ ইজিলি দিতে পারতেছি। 9, 10 তুমি ব্যাকআপে রাখো, সমস্যা নাই। আর যারা ফাঁকিবাজি স্টুডেন্ট তাদেরকে বলবো যে এই সিকোয়েন্সটা জাস্ট পড়ে যাও। সাজেশন যতই ভালো হোক না কেন, পড়ার দায়িত্বটা কিন্তু তোমাদেরই। এটা কিন্তু আমি যে তোমাদেরকে পড়ে দিয়ে আসবো না, বা পরীক্ষাতে যে লিখেও দিয়ে আসবো না।
তাই সাজেশন নিয়ে এত ঘাটাঘাটি না করে যারা ফাঁকিবাজি স্টুডেন্ট আছো এই 4টা চ্যাপ্টার পড়ে ফেলো। আর যারা একটু ভালো করতে চাও তারা যদি 11 বাদ দাও তাহলে এখান থেকে এই সিকোয়েন্সটা ক্লিয়ার করে ফেলো, ভালো করতে পারো। আর যারা এক্সট্রাঅর্ডিনারি ভালো করতে চাও তারা কি করবা, 1 থেকে 12 পর্যন্ত সব কয়টা চ্যাপ্টারই পড়বা। কারণ তোমার উদ্দেশ্য শুধু এসএসসিতে ভালো করা না, তোমার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তুতিটা তোমার ভিতরে রেখে দেওয়া। তাহলে আশা করি আজকের যে সাজেশনটা এই সাজেশনটা তোমাদের হেল্প করবে, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি। খুদা হাফেজ।